গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এখানে উপস্থিত ঋত্বিক এবং আমার গুরুজনদের প্রণাম জানিয়ে এখানে ছোটদের আনন্দিত জয়গুরু জানিয়ে আমি কিছু ঠাকুরের কথা বলছি। আমি দেওঘরে গিয়েছিলাম, সেখানে কিছু বিজ্ঞাপনে দেখেছিলাম আমি, সেখানে দেখাচ্ছে বড় স্ক্রিনে। আমি সেখান থেকে একটা কিছু কাহিনী ঠাকুরের অলৌকিক লীলার কথা বলছি। সর্পদংশন। ঠাকুর বাড়িতে বড় বিল্ডিং হচ্ছে, ঘর বাড়ির কাজ হচ্ছে। সেই কাজে ঠাকুর বাড়ি, সেখানে ঠাকুর বসে আছেন এবং তার সঙ্গে অনেক কর্মচারী আছেন এবং ঠাকুর তাদের সাথে কথা বলছেন। ঠাকুর হঠাৎ করে একজনকে বললেন যে যা ভূষণকে ডেকে নিয়ে আয়। এবারে একজন গেল, ভূষণকে ডেকে নিয়ে এলেন। যে ভূষণ এসে বললেন, আজ্ঞে ঠাকুর বলেন। ঠাকুর বললেন যে ভূষণ, ওই যে দেখতে পাচ্ছিস বড় ঘরটা আছে, ওখানে একটা বাথরুম আছে, ওই বাথরুমটা পরিষ্কার কর। বলছে আজ্ঞে করছি। বলছে বাথরুমটা পরিষ্কার কর মানে? আমি যতক্ষণ না বলি পরিষ্কার কর ততক্ষণ তোকে করতেই হবে। আমি যখন বলবো আর থাক, তখন তোকে চলে আসতে হবে, বাকি ঘর যাওয়া চলবে না তোর। আমি যখন বলবো তখন তোকে আসতে হবে। বলছে আগে আমি তাই করব। দিয়ে গেল, পরিষ্কার করছে, অনেকক্ষণ পরিষ্কার করছে, সাবান জল দিয়ে ঝাঁটা ভালো করে পরিষ্কার করছে। তারপরে অনেকক্ষণ হয়ে গেল, এবারে 2-3 ঘন্টা হয়ে গেছে। 2-3 ঘন্টা হয়ে যাওয়ার পর এবারে ভাবছে ঠাকুর মনে হয় কি ভুলে গেলেন আমি করছি, তা ঠাকুরকে যাই একবার বলে আসি। তো ঠাকুরের কাছে গেছেন, দিয়ে বলছে ঠাকুর আমি তো অনেকক্ষণ করছি। বলছে তোর এখন, ঠাকুর বলছেন তোর এখন অনেক বাকি, ঘর যেতে হবে না তোকে, এখন তুই কাজ কর। দিয়ে আবার গেছেন পুনরায়, যে আবার পরিষ্কার করছেন। দিয়ে রাত নেমে আসছে, সবাই শুয়ে পড়েছে। দিয়ে সে করে যাচ্ছে পরিষ্কার, চারিদিক স্তব্ধ শুনশান হয়ে গেছে। তার সেই বাথরুম থেকে আওয়াজ আসছে ঝাঁটার, পরিষ্কার করছে, পরিষ্কার করেই চলেছে। রাত নেমে গেছে, ঠাকুর শুয়ে পড়েছেন। এবারে তার মনে মনে রাগ হচ্ছে ভূষণের। ঠাকুর শুয়ে পড়লেন আমাকে এরকম করে দিয়ে দিয়ে সে গেল যে ঘর চলে যাবে, ঠিক করলো। দিয়ে ঠাকুরের ঘরের যখন পাশ দিয়ে যাচ্ছিল, তখন একটা গুরুভাই বললেন আপনাকে ঘর চলে যেতে বলেছে ঠাকুর, দিয়ে সেখানে খেয়ে দিয়ে শুয়ে পড়তে বলেছে, আবার সকালে চলে আসবে। দিয়ে ঠাকুর গেলেন, ভূষণ গেল তার ঘর, খাওয়া দাওয়া স্নান করে শুয়ে পড়লেন। শুয়ে পড়তে যখন যাচ্ছেন, খাটে দেখছে একটা মস্ত বড় সাপ শুয়ে আছে, ফনা তুলে দাঁড়িয়ে আছে। তখন সে চিৎকার করলো। দিয়ে সব লোক জড় হলো, সেই সাপটাকে তাড়িয়ে দেওয়া হলো, সাপটা চলে গেল। তারপর পরদিন সকালেই সেই ভূষণ ঠাকুরের কাছে বললেন যে ঠাকুর আমার তার সব ঘটনা, গতকালের ঘটনা সব তুলে ধরলেন। সেই ঠাকুর বললেন, ঠাকুরকে বলছেন, ঠাকুর যেমন কিছুই জানেন না, মুচকি হাসছেন ঠাকুর। তারপর ঠাকুর বললেন তোর ওই পুষ্টির ছিকুনটি যা বিচার করে নিয়ে আসবি, যা বিচারকের কাছে। দিয়ে গেল, বিচার করতে গিয়ে ভূষণের দিকে দেখছে একবার, আর কুণ্ডলিটার দিকে দেখছেন একবার। এরকম 3-4 দেখার পর বলছেন আপনি বেঁচে আছেন? কি করে বেঁচে আছেন? আপনার তো নিশ্চিত কালকে মৃত্যু ছিল, সর্পদংশনে। দিয়ে বলছে আমার কি মৃত্যু ছিল? আমি তো এই তো বেঁচে আছি, দাঁড়িয়ে আছি তো আপনার সামনে। দিয়ে বলছে না, আপনার মৃত্যু ছিলই, কি করে বেঁচে যাচ্ছেন আপনি? দিয়ে সে তার কথা বিশ্বাস করতে পারে না। ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ছুটে ছুটে যায়। সে বুঝতে পারে যে ঠাকুরের অলৌকিক লীলা, তার তার লীলা করেছে ঠাকুর, তার সাথে তার প্রাণ বাঁচিয়েছে। ঠাকুরের দুহাত তুলে কাঁদতে কাঁদতে ঠাকুরের পায়ে পড়েছেন। ঠাকুর আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমি ভেবেছিলাম আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন, আমি সারা রাত বাথরুম পরিষ্কার করছি, এরকম ভুল বুঝেছিলাম। ঠাকুর আমাকে ক্ষমা করে দিন, আমার জীবন ভিক্ষা দিয়েছেন আপনি। সেই রকম আমাদেরও ঠাকুর কোনো সময় আমাদের প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে, কি আমরা বুঝতেই পারছি না। তার জন্য আমাদের নাম, ইষ্টবিধি, দীক্ষা এসব নিতে হবে। নাম করার জন্য নাম হলো বুলেট প্রুফ জ্যাকেট। বুলেট প্রুফ জ্যাকেট বলতে, বুলেট প্রুফ জ্যাকেট যে গুলি ভেদ করে আমাদের শরীরে আহত করতে পারে না আমাদের শরীর সেই রকম বুলেট প্রুফ জ্যাকেট হলো নাম, দীক্ষা। সেই নাম আমাদের, যখন আমরা নাম করি আমাদের শরীরের চারিদিকে একটা বলয়ের সৃষ্টি হয়। সেই বলয় ভেদ করে চারিদিকের অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, আমাদের ছুঁতে পারে না। সেই রকম ঠাকুরের নাম চলতে হবে, নাম চালাতে হবে। সবাই দীক্ষা নিন, ভালো থাকুন, জয় গুরু।